বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ গড়ে উঠছে নতুন বিশ্ব ব্যবস্থা। আসলে ইউরোপ এবং আমেরিকার যেই সম্পর্কটা, এই সম্পর্কটা ইদানিং একটা পরিবর্তনের মুখ দেখছে এবং সেই পরিবর্তন, সেই কথাবার্তাগুলো তাদের মধ্যে আলাপ আলোচনার যে সকল কথা উঠে আসতেছে বা যার সারমর্ম যা উঠে আসতেছে তা দিয়ে বোঝা যাচ্ছে যে বিশ্ব ব্যবস্থা হয়তোবা নতুন দিকে মোড় নিতে পারে। তো এই নিয়েই কিন্তু আজকে প্রতিবেদনটা লিখেছে ক্রিস্টোফার এস চিভিস। আচ্ছা, এই প্রতিবেদনের সাথে সংযুক্ত আরো কিছু প্রতিবেদন আছে। আমার গত লেকচারে কিছু ভিডিও আছে প্রতিবেদন নিয়ে। সেই ভিডিওগুলোর মধ্যেও কিছু ব্যাপার ক্লিয়ার করা হয়েছে, সেগুলো দেখলে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। তো মূলত ইউরোপে যে বিষয়টা বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে, তা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। এবং আমরা জানি যে ট্রাম্প যেটা বলে আসছে যে তিনি ক্ষমতায় আসার পরই কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন। তো সেই ইতিটা আসলে ইউরোপের স্বার্থে কতটুকু যাবে, ইউক্রেনের স্বার্থে কতটুকু যাবে, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখন প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। তারই মধ্যে হয়ে গেল মিউনিখ নিরাপত্তা সম্মেলন, এবং সেই নিরাপত্তা সম্মেলনে ট্রাম্প প্রশাসনের লোকজনদের কড়া কথাবার্তা নানা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলেন সরাসরি প্রতিবেদনে চলে যাই, প্রশ্নগুলো দেখি, এর উত্তরগুলো খুঁজে চেষ্টা করি এখান থেকে। প্রথমত হচ্ছে আমেরিকা এবং ইউরোপের যে সম্পর্ক, এই সম্পর্কে আসলে একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ ট্রাম্প প্রশাসনের নতুন দৃষ্টিভঙ্গি। তারা চায় ইউরোপ এবং রাশিয়ার যে সমস্যাটা, এটা দ্রুত শেষ করতে আর কি। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা লিখে রাখতে পারেন, যে যুক্তরাষ্ট্র চায় ইউরোপ তার নিজের নিরাপত্তার দায়িত্ব নিজে নিক। দেখেন, এই কথাটা অনেকগুলো ব্যাপারে কিন্তু আভাস দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কথা তাদের কথায় ফুটে উঠেছে, আহ, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কথায়, যে তারা চায় ইউরোপ আমেরিকার রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন একটি জোট গড়ে তুলুক। এই যে রক্ষণশীল রাজনৈতিক দল, দেখেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনও কিন্তু রক্ষণশীল, বর্তমান ট্রাম্প প্রশাসন রক্ষণশীল রাজনীতি তারা করে যায়। তো রক্ষণশীল রাজনীতি কি হয়, তারা নিজেদের ব্যাপারগুলোই আর কি সবসময় বেশি দেখে, যেটাকে আমরা বলি যে তারা ডিগ্লোবালাইজেশনের দিকে বেশি ঘেঁষা থাকে আর কি। তো এই ব্যাপারটা যদি হয়ে থাকে, তখন কিন্তু আসলে বিশ্বের যে বড় বড় সমস্যাগুলো সমাধানে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয় আর কি। তো দেখা যাক যে মিউনিখ নিরাপত্তা সম্মেলন আসলে কি হয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ট্রাম্পের যে কর্মকর্তারা, নেতারা, তারা আসলে ইউরোপের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন, এবং এই সম্মেলন জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তো তাদের যে কড়া বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আসলে কি কি প্রশ্ন তৈরি করেছে মানুষের মনে। যে একটা বক্তব্য যখন একটু অন্যরকম হয়, আশানুরূপ না হয়, তখন তো কিছু প্রশ্ন ওঠে। সেই প্রশ্নগুলো কি কি? যে ইউরোপ কি নিজেদের নিরাপত্তায় রক্ষায় শক্তিশালী ভূমিকা নিতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বড় রাজনৈতিক খেলায় এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। তো দেখেন, এখানে ইউরোপের একটা প্রশ্ন। ইউরোপ কিন্তু আসলে অনেক ব্যাপারে দেখা যায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা, এবং এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক বেশি দেখা গিয়েছে। তো এখন এই ব্যাপারটা ট্রাম্প প্রশাসন তো এখন কড়া বার্তা দিচ্ছে যে তারা আসলে এই ব্যাপারে অত বেশি খরচা করবে না, অনেক সহায়তা অত বেশি করবে না, সীমিত আকার করবে। তো এই যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ব্যাপারগুলো, এই রাজনীতির খেলার মধ্যে কি এখন ইউরোপ নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে, নাকি তারা নিরাপত্তার জন্য নিজেরা আসলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে? আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ইউক্রেন কি এ দফায় রাশিয়ার দখল থেকে নিজেদের রক্ষা করতে পারবে কিনা। দেখেন, যদি অনেকগুলো সমস্যা রাশিয়া এবং আমেরিকার মধ্যে তারা সমাধান করে ইউক্রেনকে দূরে রেখে বা ইউরোপকে দূরে রেখে, হ্যাঁ, তখন দেখা যাবে কি ইউক্রেন তার যে আহ স্বার্থটা আছে, সেই স্বার্থটা কি সম্পূর্ণ হাসিল করতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, যে তারা নিজেকে রক্ষা করতে পারবে কিনা। তৃতীয় একটা প্রশ্ন হচ্ছে কি, যদি পশ্চিমা দেশগুলোর ঐক্য ভেঙে যায়, রাশিয়া যদি আবারও শক্তিশালী হয়ে ওঠে ও যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে এর প্রভাব সারা বিশ্ব রাজনীতিতে কেমন হবে। দেখেন, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার, যে পশ্চিমা যে দেশগুলো আছে তাদের মধ্যে তো একটা ঐক্য আছে, কিন্তু এই ঐক্যটা যদি কোনো মতে ভেঙে যায়, এই ঐক্যটা যদি মনে করেন যে একটু নষ্ট হয়ে যায়, তখন এর সুযোগ কিন্তু অনেকগুলো দেশ নিবে। তার মধ্যে চীন থাকবে, ভারত থাকবে, রাশিয়াও থাকবে। তো তখন বিশ্ব ব্যবস্থায় কিন্তু বা বিশ্ব রাজনীতি একটু পরিবর্তন আসবে। সেটা কিরকম হবে তা নিয়ে কিন্তু আজকের প্রতিবেদনটা। চলেন এরপরে দেখি, যে এই পরিস্থিতি শুধু ইউরোপের জন্য নয়, পুরো বিশ্ব ব্যবস্থার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। গত বুধবারে
থেকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি ও ভ্লাদিমির পুতিন মিলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য আলোচনার একটি পরিকল্পনা করেছেন। দেখেন, এই যে তারা আলোচনার একটা পরিকল্পনা করেছেন, এটা একটা বিষয় কি, যে যুদ্ধটা কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, আর এফেক্টেড এরিয়া যদি বলি তাহলে রাশিয়া এবং ইউরোপটা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি শুধুমাত্র আপনার পুতিনের সাথে একটা বৈঠকের মাধ্যমে এর ইতি টানতে চান, তখন তো এটা ইউরোপ এবং ইউক্রেনের জন্য আতঙ্কের ব্যাপারই হয়ে দাঁড়াবে। এই জন্য এটা শোনার পরে ইউরোপ ইউক্রেনে কি আতঙ্কিত হয়ে পড়েছে। তারা আসলে ভয় পাচ্ছিল যে তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তাদেরই আলোচনার বাইরে রাখা হচ্ছে। এই ব্যাপারটা আসলে কিরকম? ব্রাসেলসে ন্যাটোর যে সদর দপ্তর আছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করে যে যুদ্ধ শেষ হওয়ার পরে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপকে সামলাতে হবে। দেখেন, এটা কিন্তু একটা বিষয় যে আপনার হেগসেথের যে কথাটা, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু বলে দিয়েছে যে যদি যুদ্ধটা শেষ হবে, যুদ্ধ তো ইতি টানতেছেই বা ইতি টানার পথেই আছে, তো এটা শেষ হলে কিন্তু ইউরোপের যে দায়িত্বগুলো, নিরাপত্তা দায়িত্ব ব্যবস্থা ইউরোপকে নিতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সহায়তাটা কি হবে, সীমিত। এই একটা কথা কিন্তু অনেক ব্যাপারে ইঙ্গিত দেয়। তার আগে একটা প্রশ্ন কিন্তু মনে চলে আসে যে ইউরোপ কি আসলে নিজেদের যে নিরাপত্তার ব্যবস্থা দায়িত্ব নেওয়ার জন্য কি এখনো যথেষ্ট প্রস্তুত কিনা? কেন তারা পশ্চিমা এলাই যদি একসাথে সংঘবদ্ধ না থাকে, দেখা যায় যে যুক্তরাষ্ট্র থেকে তারা যে পরিমাণে সকল সামরিক সহায়তা, নিরাপত্তা সহায়তা পেয়ে আসছে, সেটা যদি সীমিত হয়ে যায়, তখন আসলে নিরাপত্তা হুমকির মুখে পড়বে কিনা, ওইটা সামাল দেওয়ার মতো ক্যাপাবিলিটি তারা তৈরি করেছে কিনা, এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায়। আচ্ছা, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না, বিষয়টা পরিহাসের। দেখেন, হেক্সেথ কিন্তু বলে দিছে, কি বলছে, যে ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না, একবার স্পষ্ট ভাষায় বলে দিছে। এবং এটা রাশিয়ার কিন্তু একটা ডিমান্ড ছিল। এখন দেখেন, এটা পরিহাসের বিষয় কেন? কেন এর আগে 2008 সালে রিপাবলিকান একজন নেতা ছিলেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি কিন্তু প্রথমবারই জোর দিয়ে বলেছিল যে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়। কিন্তু সেই রিপাবলিকানে আবার আরেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু বলে দিচ্ছে যে কি ন্যাটোর সদস্য ইউক্রেন হবে না। তো একটা কন্ট্রাডিকশন কিন্তু এখানে আছে। আচ্ছা, এবার আসেন, দেখেন যে মিউনিখের মঞ্চে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স প্রবেশ করে, এবং তার ব্যাপার কিন্তু অনেকের আক্ষেপ ছিল যে তার বক্তব্যটা কি আসে, কেন এখানে অনেকের আশার বাণীও থাকে, নিরাশার বাণীও থাকে, কিন্তু তার কথায় আসলে সকলের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, কেননা তিনি এক ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। এবং তিনি তার বক্তব্যে আক্রমণাত্মক এভাবে করেন যে ইউরোপকে দোষারোপ করা শুরু করে যে তারা মুক্ত মত প্রকাশকে দমন করেছে এবং গণতন্ত্রকে দুর্বল করেছে। তিনি এটাও বলেন যে ডানপন্থী, তার মানে ইউরোপরা যারা ডানপন্থী জাতীয়তাবাদী যে দলগুলো আছে তাদের অগ্রযাত্রা রোধ সৃষ্টি করতেছে। তো আলটিমেটলি ইউরোপের জনগণ অন্য একটা আশায় ছিল যে জেডি ভেন্সের মুখ থেকে অন্য কোনো কথা শুনবে, আশার বাণী শুনবে। সেক্ষেত্রে এরকম দোষারোপের বাণীগুলো তাদের আসলে জিনিসটা পছন্দ হয়নি, বা তাদের ধ্যান ধারণাটাকে কিন্তু আসলে একটা সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো একই সাথে যেমন ইউরোপীয় নেতাদের অবাক করেছেন, পাশাপাশি কিন্তু অপমানও করেছেন। আর এই প্রশ্নের জবাবে যে বাস্তববাদী নেতা যারা আছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, তিনি কিন্তু এই ব্যাপারটা একটা সমালোচনা করে বলেছে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে যদি এই সকল সমস্যার রূপরেখা তৈরি করে, তার মানে যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিলে যদি ইউরোপের নিরাপত্তার ব্যবস্থা নতুন রূপরেখা তৈরি করে, তাহলে সেটা কি হবে? সেটা অনেকটা ইয়াল্টা মুহূর্তের মধ্যে হয়ে যাবে। ইয়াল্টা মুহূর্তকে আমরা জানি যে ইয়াল্টা মুহূর্ত বিশ্বের তিন নেতা, যারা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য, এই তিনজন মিলে আসলে ইউরোপের ভাগ্যর ব্যাপারে চিন্তা করেছিল। সেটা আসলে কতটা শান্তিতে নিয়ে আসছিল, সেটার জন্য দীর্ঘদিন স্নায়ুযুদ্ধ লেগে রয়েছিল, অনেক ঝামেলার সৃষ্টি হয়েছিল। তো তারা আসলে বলতে চাচ্ছে যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা, এটা যেন আবার নতুন করে সেই ইয়াল্টা যুদ্ধের মতো সমাধান না হয়। এক্ষেত্রে সকলের পার্টিসিপেশন থাকবে। এক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সকলের পার্টিসিপেশনের মাধ্যমে একটা সমাধান আসবে। কিন্তু যদি শুধুমাত্র রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সমাধান করে, তখন সেটা আসলে কতটা সুফল বয়ে আনবে, এই নিয়ে আশঙ্কা জানিয়েছেন আসলে আলেকজান্ডার স্টাব। এবং
তিনি এই ব্যাপারে বলছেন যে তারা আশা করেছিলেন এটা যাতে একটা হেলসিঙ্কি মুহূর্ত হয়, কিন্তু তা না হয়ে এটা কি হতে যাচ্ছে, ইয়াল্টা মুহূর্ত হতে যাচ্ছে। আচ্ছা, অন্যদিকে যে কিছু নেতা ইউরোপকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানো এবং নিজেদের পথ অনুসরণ করে আপনার যুদ্ধ জয়ের আহ্বান জানাচ্ছিল, মানে তারা বলতেছিল যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াও, যুক্তরাষ্ট্র যা বলছে সেটা না, নিজেদের যে যুদ্ধটা নিজেদের জয় নিজেদের হাসিল করার জন্য আহ্বান জানাচ্ছিল। এই ধরনের বক্তব্যগুলো কিন্তু আসলে ৩ বছর আগেও বাস্তব ভিত্তিক ছিল, তবে আজকের দিনে এটা বাস্তবতার একটা টানাপোড়েন আছে। এর কারণ কি জানেন? কারণ ইউরোপের সক্ষমতার বিষয়ে একটা প্রশ্ন রয়ে যায় যে ইউরোপ আসলে কতটা সক্ষম এখন এই যুদ্ধের ইতি নিজেরা টানা, আসলে নিজেদের ভাগ্যটা নিজেদের নির্মাণ করতেও বা নিজেদের গুছিয়ে নিতেও কিন্তু একটা সক্ষমতার প্রয়োজন। সেই সক্ষমতাটা আসলে নিজেদের কতটুকু আছে, তাই না? তো এই ব্যাপারটাও কিন্তু একটা বিষয় এখন চলে আসছে। আচ্ছা, এদিকে এই যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, এত বড় বড় তর্ক বিতর্ক, এর মধ্যে কিন্তু দুইটা দেশ খুব খুশি মনে আছে, একটা হচ্ছে চীন আর একটা ভারত। এবং তাদের দীর্ঘদিনের আশা ছিল সেটা কি, যে পশ্চিমা বিশ্বের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এবং এই জন্য চীনের আসলে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই খুব শান্তভাবে বক্তব্য দিচ্ছেন। আসলে তারা এই ব্যাপারে খুব আশাবাদী হয়ে গেছেন, কেননা তারা আসলে বিভাজনের চেষ্টাটা দীর্ঘদিন ধরেই করে আসছিল। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তোবা বেশ কিছু সতর্ক ছিল, কিন্তু তাকেও আশাবাদী মনে হয়েছে। এর কারণ কি? এর কারণ এই সকল দেশের মধ্যে যদি বিভাজন থাকে, তখন দেখা যাবে যে বিশ্ব ব্যবস্থা আসলে মোড় অন্যদিকে নিচ্ছে, এবং সেটা আসলে চীনের জন্য, ভারতের জন্য বা রাশিয়ার জন্য, তাদের জন্য আসলে ভালো দিক আরকি। যা তাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করেছে যে বাকি শতাব্দী হয়তোবা তাদের হাতেই থাকবে, এরকমই জিনিসটা। আচ্ছা, এবার আসি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর হচ্ছে আপনার এই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ওনারা আসলে পুতিন এবং ট্রাম্পের মধ্যে পরবর্তী আলোচনার ব্যাপারে, মানে সৌদি আরবে যে পরবর্তী আলোচনা হবে সেই ব্যাপার নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। আমার গত লেকচারে কিন্তু এই নিয়ে কথা আছে, গত প্রতিবেদনে আমি যখন ব্যাখ্যা করেছিলাম, আপনার প্রতিবেদনটা দেখবেন। আচ্ছা, তো এই দুই নেতার আলোচনায় মূলত ইউক্রেন এবং সমগ্র ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তিনি বলেছেন কি, যে ইউরোপের নেতারা একত্র করার চেষ্টা করেছেন। মানে তিনি আসলে ইউরোপ নেতাদের একত্র করার চেষ্টা করতেছেন, তার মধ্যে যে এই সংকটটা আসলে ঐক্যবদ্ধভাবে নিজেদের মোকাবেলা করা উচিত, কারণ এটা নিজেদের স্বার্থ জড়িত। ইউক্রেন যুদ্ধ সমাপ্তি নিয়ে আলোচনার চ্যালেঞ্জ বিশাল। এর মধ্যে দিয়ে ইতিহাস যে কোনো দিকে আসলেই মন নিতে পারে, যেহেতু পশ্চিমা বিশ্বের একটা বিষয়, তো ইতিহাস কিন্তু আসলে মন নিতে পারে। তো যাই হোক, কারণ পুরো প্রক্রিয়া এখন গঠন পর্বে রয়েছে, এখনো কিন্তু এটা সম্পূর্ণ রূপ ধারণ করেনি, গঠন পর্বে আছে। যুক্তরাষ্ট্র ইউরোপকে পুরোপুরি পরিত্যাগ করছে না, তবে এখন পরিত্যাগ তো করতেছে না ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সম্পর্কটা আগের মতো নাই। এখন সম্পর্কটা হবে কি, নতুন একটা হিসাবের ভিত্তিতে নতুন সম্পর্ক হবে, পুনর্মূল্যায়ন হবে, এবং একটা দেনা পাওনার সম্পর্ক হবে, যে যতটুকু দিবে ততটুকু পাবে, এরকম টাইপের সম্পর্ক হবে কিন্তু, ঠিক আছে? ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে কতদূর এগোতে পারবে তা এখনই বলা সম্ভব নয়। এতটুকু স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এই মৌলিক সম্পর্ক পরিবর্তনের পথে রয়েছে, আর এর সঙ্গে আধুনিক গণতন্ত্রের ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে। তো প্রতিবেদনটা খুবই চমৎকার ছিল। আপনারা আরো কিছু ভিডিও এরকম আসবে হয়তোবা, যেহেতু এখনো তাদের সম্পূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ার হয় নাই, ধোঁয়াশা আছে এখনো। কারণ আগামী যে আলোচনাগুলো হবে ট্রাম্পের সাথে বা রাশিয়ার সাথে, সেই আলোচনাগুলো বলে দিবে যে আসলে মোড়টা কোন দিকে নিচ্ছে। তো আপনার ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।